আজকে আমার বিয়ে হচ্ছে, কিন্তু আমি বিয়ের জন্য একদমই রাজি ছিলাম না। আমি আমার বাবা মাকে পরিষ্কারভাবে নিষেধ করেছিলাম যে আমি বিয়ে করতে চাই না। আমার বিয়ে না করার পিছনে একটা বড় রহস্য ছিল, আর আমি চাইতাম না আমার এই রহস্যটা সবাই জেনে যাক। আমি মায়ের সামনে কেঁদে কেঁদে মিনতি করলাম, প্লিজ আমাকে বিয়ে দিও না। কিন্তু তারা আমার কোনো কথাই শুনলেন না। তারা বলতে লাগলেন, তুমি আমাদের একমাত্র সন্তান, তোমাকে বিয়ে দিয়ে আমরা আমাদের দায়িত্ব থেকে মুক্তি হতে চাই। আমাদের মৃত্যুর পরে তোমার কি হবে এইসব ভেবেই আমাদের ভয় হয়। আর বিয়ের কথা শুনে সকলেরই হৃদয় কাঁপে। কিন্তু বিয়ে এমন একটা বন্ধন যাতে তুমি তোমার স্বামীর সাথে জীবন হাসি খুশিভাবে কাটাতে পারো, আর আমরাও শান্তিতে দু চোখ বুঝতে পারবো। আমার জেদ দেখে আমার মা আমার সামনে হাত জোর করে দেয়। আমি আমার মাকে এমনভাবে কাঁদতে দেখতে পারিনি, তাই বাধ্য হয়ে এই বিয়ের জন্য হ্যাঁ করে দিলাম। আমি নববধূ হয়ে আজকে আমার স্বামীর ঘরে এসেছি। আমার ননদ আমাকে ঘরের মধ্যে বসিয়ে দিল। আমি খুব ভয়ে ভয়ে ছিলাম। আমি এতটা ভয়ে ছিলাম যে আমার বুক ধুকপুক ধুকপুক করছিল। আমার সারা শরীর কাঁপছিল, হাত পা ঠান্ডা হয়ে আসছিল। ধীরে ধীরে সময় যত পার হচ্ছিল আমার ভয় ততই বাড়ছিল। কিছুক্ষণ পরেই আমার স্বামী ঘরের মধ্যে এসে পড়বে, আর এটা ভেবে আমার জান বেরিয়ে যাচ্ছিল যে এরপর কি হবে। আমি এইসব আকাশকুসুম ভাবছিলাম, তখন হঠাৎ দরজা খুলে গেল। সামনে আমার স্বামী প্রণব দাঁড়িয়ে। ওকে দেখে আমার মনে হলো যেন আমার দম বন্ধ হয়ে যাবে, কেননা সে আমার দিকে এক নজর তাকিয়ে রইল। জানি না কি হয়েছিল, ও সেখানেই দাঁড়িয়ে রইল। তারপরে হঠাৎ দরজা জোরে বন্ধ করে বাইরে চলে গেল। যখনই দরজা বন্ধ হলো আমার হৃদয় যেন প্রাণ ফিরে এলো। কিছু সময় পরেই আমার ঘরের দরজা আবার খুলল, আর আমার বড় যা মনমরা হয়ে ঘরের মধ্যে ঢুকলো। তার হাতে একটা সাদা রঙের চাদর ছিল। সে বলতে লাগলো, এত বিয়ের ঝামেলাতে আমি ভুলেই গেছিলাম। প্রণব তো 10 মিনিটের মধ্যে সমস্ত আত্মীয় স্বজনের মাঝে আমাকে অপমান করে দিল। আমার যা আরও বলতে লাগলো, তাড়াতাড়ি করে ওঠো, বিছানার চাদরটা বদলে দিই। আমি বিছানা থেকে নেমে দাঁড়ালে তিনি আগে চাদরটা উঠিয়ে রেখে দিলেন, আর বিছানার উপরে সাদা রঙের একটা চাদর বিছিয়ে দিলেন। এটা দেখে তো মনে হলো আমার হৃৎপিণ্ড কেউ চেপে ধরেছে। আমার যা আরও বলতে লাগলো, বিয়ের এই ঝামেলার মধ্যে এসব কথা মনে থাকে? এসব বলতে বলতেই 2 মিনিটের মধ্যে তিনি বিছানার উপরে সাদা রঙের চাদর বিছিয়ে দিলেন, আর বলতে লাগলেন, প্রণব এই ব্যাপারে বড় সন্দেহপ্রবণ। বিছানার চাদর দেখে তো পুরো বাড়ি মাথায় করে নিয়েছে। রেগে গজগজ করতে করতে আমার পাশে এসে বলতে লাগলো, বৌদি, আমি তোমাকে আগেই বলেছিলাম যে বাসর রাতে আমার বিছানায় সাদা চাদর বিছিয়ে দেবে। আমি ঘরে গিয়ে দেখে আসলাম যে ঘরের মধ্যে সাদা চাদর নেই। এখন আমি কিভাবে জানবো যে মেয়ে কুমারী না চরিত্রহীন? নিজের বড় জায়ের মুখ থেকে একথা শুনে আমার সারা শরীর দিয়ে ঘাম বেরিয়ে গেল। চাদরটা কোনো রকমে পেতে দিয়ে আমার যা ঘর থেকে চলে গেল, আর আমার হৃদয় তো যেন স্তব্ধ হয়ে গেল। আমি বারবার নিজের হাতের আঙুলগুলো মোচড়াতে লাগলাম, বুঝতে পারছি না যে কি করব আর কি না। ঘরের দরজা খুলে প্রণব ঘরের ভিতরে এলো, আর আমি ঠিকঠাক করে বসলাম। এবার ওর মুখে বিরক্তি ভাবটা কিছুটা কম ছিল। ও আমার কাছে এসে যখন আমার পাশে বসলো, তখন আমি ভয়ে কাঁপতে লাগলাম। ও ওর হাত দিয়ে আমার মুখটা উপরে উঠালো, আর আমার চোখ নিজে নিজে নিচের দিকে ঝুঁকে গেল। প্রণব কিছু সময় আমার মুখের দিকে প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তারপরে বলল, তুমি তো ভীষণ সুন্দরী। তোমার ব্যাপারে যতটা প্রশংসা বৌদির কাছে শুনেছিলাম সেসব তোমার কাছে কিছুই না। বৌদি তোমার সৌন্দর্যে খুব প্রশংসা করেছিল, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে যতই প্রশংসা করা হোক না কেন সেটা কমই হবে। তুমি তো প্রশংসার থেকেও অনেক বেশি সুন্দরী। এটা বলেই ও পকেট থেকে মখমলের ডিব্বা বের করলো, যার মধ্যে হয়তো আমার মুখ দেখার কোনো গিফট আছে। আমার হৃদয় এখনও ধুকপুক করছিল। ও একটা চেন বের করে আমার গলায় পরাতে লাগলো। চেনটা পরানোর সময় ওর হাত আমার গলার উপরে দুষ্টুমি করছিল। ওর চোখের আকাঙ্ক্ষা বাড়তে লাগলো, আর ও চোখের আকাঙ্ক্ষা দেখে আমার জীবন যেন বেরিয়ে যাচ্ছিল। ধীরে ধীরে ও আমার সঙ্গে মিশে যেতে লাগলো।
কিন্তু আমি একদম হট করে পিছনে সরে গেলাম। আমার এই ব্যবহারে ও হাসতে লাগলো আর বলতে লাগলো, বিয়ে হয়ে গেছে আমাদের দুজনের, আর স্বামী স্ত্রীর সম্পর্ক এরকমই হয়, আমাদের দুজনের মধ্যে কোনো প্রভেদ নেই। এটা বলতে বলতে ও আমার হাত ধরলো, যেটা পুরো ঠান্ডা হয়েছিল। হয়তো ধীরে ধীরে ও আমার কাছে বিশ্বস্ত হওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি পুরোপুরি নিজেকে সামলে রেখেছিলাম। ও আবার আমাকে বোঝাতে লাগলো, দেখো, এই যে আমাদের মধ্যে যা কিছু হচ্ছে এটা সম্পূর্ণ বৈধ। বেশিরভাগ মেয়েরা এই সময় ঘাবড়ে যায়, কিন্তু বিশ্বাস করো, আমি তোমার স্বামী, আমার দ্বারা তুমি কোনো কষ্ট পাবে না। হয়তো আমার ঘাবড়ানো এবং কাঁপুনি দেখে ও আমাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু আমার কাঁপুনি আর ঘাবড়ানোর পিছনে অন্য কারণ ছিল। আমি এ ঘরে আসার আগেই ঘুমের ওষুধ খেয়ে এসেছিলাম, তাই আমার চোখ ধীরে ধীরে ঘুম আসতে লাগলো। দেখতে দেখতে আমি গভীর ঘুমে ঢলে পড়লাম। শুধু আমার এটাই মনে আছে যে প্রণব আমাকে ধাক্কা দিচ্ছিল আর বলছিল, এই কি হয়েছে তোমার? এরপরে আমি পুরো ঘুমের দেশে হারিয়ে গেছিলাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমার হাতে স্যালাইন, আর আমি আমার নিজের ঘরে শুয়েছিলাম। আমার বড় যা আমার মাথার পাশে বসেছিল, আর ননদ আমার বিছানার পাশে দাঁড়িয়ে, আর প্রণব ঘরের মধ্যে হাঁটাহাঁটি করছিল। এসব দেখে আমি উঠে বসতে চাইলাম, কিন্তু আমার বড় যা বলতে লাগলো, শুয়ে থাকো, উঠো না। ডক্টরও ঘরের মধ্যেই ছিলেন। তিনি আমার জ্ঞান ফিরতে দেখে বলতে লাগলেন, স্যালাইন শেষ হলে প্রণবকে চ্যানেল খুলে দিতে বলবেন। তারপর তিনি আমাকে কিছু ওষুধ লিখে দিয়ে বললেন, এই ওষুধগুলো প্রতিদিন ঠিকঠাক সময়ে খাবেন। এরপরে ডক্টর সেখান থেকে চলে গেলেন। আমার যা বললেন, আমি তোমার জন্য দুধ নিয়ে আসছি। এটা বলেই তিনিও ঘর থেকে বেরিয়ে গেল, আর তার পিছন পিছনে আমার ননদও ঘর থেকে বেরিয়ে গেল। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম, ওর মুখে একটা অসন্তুষ্ট ভাব ফুটে রয়েছে। ও রেগে ঘরের মধ্যে এদিক ওদিক হাঁটাহাঁটি করছিল। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সকাল 6টা বাজতে চলেছে। আমি এখনও নতুন বউয়ের কাপড়েই আছি, কিন্তু ও নিজের কাপড় বদলে নিয়েছে। ও আমার কাছে এসে আমার দিকে রেগে তাকাতে লাগলো আর বলতে লাগলো, এটা কি ধরনের তামাশা হলো? তুমি রাতে ঘুমের ওষুধ খেয়েছিলে কেন? আমি ওর দিক থেকে চোখ নিচু করে নিলাম, আর ও বলতে লাগলো, তুমি কি পাগল? তোমার মাথা তো খারাপ হয়ে যায়নি? আমি বললাম, আমার কাছে কোনো রাস্তা ছিল না, আমাকে ক্ষমা করে দাও। কেননা বাসর রাতের কথা ভেবে আমার খুব ভয় করছিল। আমার কথা শুনে ও আমার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তারপর বলল, তাই বলে এই কি তার সমাধান? তুমি সারা রাত আমাদের সবাইকে টেনশনে ফেলে রেখেছিলে। কোনো মেয়েই নিজের বাসরাতের সময় ঘুমের ওষুধ খায় না। প্রতিটা মেয়েরই বাসরাত নিয়ে কিছুটা ভয় থাকে, কেননা তারা একটা নতুন সম্পর্কে বাঁধনে বাঁধতে যাচ্ছে, আর স্বামীর সাথে সম্পর্ক অনেক গভীর হয়। কিন্তু কোনো মেয়েই ঘুমের ওষুধ খায় না। আমার স্যালাইন শেষ হয়ে গেছিল। ও আমার স্যালাইন খুলে দিয়ে আমাকে আদর করে বোঝাতে লাগলো আর বলতে লাগলো, এই রাতের জন্য আমি আমার চোখে অনেক স্বপ্ন সাজিয়ে রেখেছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে তোমাকে কিছু সময় দেওয়া প্রয়োজন, যাতে তুমি এই সম্পর্কের জন্য সম্পূর্ণরূপে তৈরি হতে পারো। কেননা এই রাতের মতো ঘটনা আবার হোক আমি চাই না। এটা শুনে কিছু সময়ের জন্য আমি রিল্যাক্স হয়ে গেলাম। আমি এটাই তো চাইতাম। আমি চাইতাম ও যেন আমার কাছে না আসে, আমার সাথে কোনো সম্পর্ক তৈরি না করে, কেননা এর পিছনে একটা অনেক বড় কারণ ছিল। কিন্তু এটা কতদিন অবধি সম্ভব? হয়তো প্রণব আমাকে 4 দিন বা 1 সপ্তাহ বা সবচেয়ে বেশি হয়তো 1 মাসই দেবে। তারপর কি হবে? ওর চোখের অস্থিরতা দেখে আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে এই মানুষটির অস্থিরতাকে আমি থামাবো। ও আমার মুখের দিকে একভাবে দেখতে থাকলো, আর আমি চুপ করে বসে রইলাম। না আমার মনে কোনো স্বপ্ন ছিল, না আমার বিয়ের ইচ্ছা ছিল। এটা একটা জোর জবরদস্তি বন্ধন। যাই হোক, আমার সমস্ত ভয় ওই বেডশিট থেকেই এসেছিল, যেটা আমার জন্য খুব খারাপ ছিল। যদি রাতে আমি ঘুমের ওষুধ না খেয়ে থাকতাম তাহলে। প্রণব বলতে লাগলো, কত সুন্দর আর মাসুম তুমি, তোমাকে দেখে আমার মন কন্ট্রোল থাকতে চায় না, কিন্তু তোমার ধ্যান তো আমাকেই রাখতে হবে, কেননা এটা আমার দায়িত্ব। এই বলে প্রণব এখান থেকে চলে গেল। আর কিছু সময় পরেই আমার বড় যা আমার জন্য দুধের গ্লাস নিয়ে এলো। আমাকে দুধ খাইয়ে তিনি আমাকে শুয়ে থাকতে বললেন। আমি চুপচাপ শুয়ে পড়লাম, আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলাম। আমার শ্বশুরবাড়িতে খুব বেশি লোক ছিল না,
একটা ননদ ছিল, সেও বিবাহিত, আর আমার ভাসুর এবং যা, তারা অন্য বাড়িতে আলাদা থাকতো। এখন শুধুমাত্র বিয়ের জন্য এই বাড়িতে এসেছে। আমার বড় যা আর ননদের ব্যবহার আমার সাথে খুব ভালো ছিল। প্রণব 2-3 দিন আমাকে কিছুই বলল না, শুধুমাত্র আমাদের সম্পর্কের ব্যাপারে বলতো যে স্বামী স্ত্রীর সম্পর্ক এরকমই হয়। এই 3 দিনে আমি এটা জেনে গেছি যে ও কারো ব্যবহার করার জিনিস ব্যবহার করতো না। ও বলতো আমি ঘৃণা করি সেই জিনিসকে যেটা অন্য কেউ ব্যবহার করেছে। একবার খাবার খাওয়ার সময় আমার ভাসুর প্রণবের গ্লাস থেকে জল খেয়ে নিয়েছিল, আর সেই গ্লাসটা আবার ওর সামনে রেখে দিল, কিন্তু ও সেই গ্লাসটা না নিয়ে অন্য গ্লাস উঠিয়ে জল খেয়েছিল। একবার তো আমি ওর টাওয়াল ব্যবহার করে ফেলেছিলাম, তখন ও আমার উপর খুব রেগে গেছিল আর বলছিল কেউ আমার জিনিস ব্যবহার করলে সেটা আমাকে খুব রাগিয়ে দেয়, আমার ইউজ করা জিনিস একদমই পছন্দ না। আরও বলল প্লিজ আমার কোনো জিনিস ব্যবহার করবে না, এতে আমার খুব ইরিটেশন ফিল হয়। এক এক করে যতদিন পার হচ্ছিল আমার মনে ভয়ও তত বাড়ছিল, কেননা যে সত্যিটা আমি নিজের সাথে করে নিয়ে এসেছি সেটা ততটা ভয়ানক ছিল যে কোনো পুরুষই সেটা সহ্য করতে পারবে না। আর প্রণবের অভ্যাসের কথা ভেবে আমার তো কান্না আসতে শুরু করতো, কেননা আবার যখন ও আমাদের সম্পর্কে হক আদায় করতে চাইবে তখন আমি কি করব, এটা ভেবে আমার মন কেঁপে উঠত। আমাদের বিয়ের পর 9 দিন কেটে গেছে। আমি বাড়ির কাজ, খাবার বানাতে শুরু করে দিয়েছি। এখন তো আমার বড় যাও নিজের বাড়িতে চলে গেছে। সন্ধ্যাবেলায় ও নিজে অফিস থেকে ফিরে এসে খাবার খাওয়ার সময় আমার দিকে একভাবে তাকিয়ে দেখছিল। খাওয়ার পরে আমি রান্নাঘরে গিয়ে বাসনপত্র ধুচ্ছিলাম, এমন সময় ও আমার পিছনে এসে আমাকে বলতে লাগলো তুমি খুব কঠোর, 10 দিন পার হয়ে গেছে আমাদের বিয়ের, কিন্তু তোমার আমার দিকে কোনো খেয়ালই নেই যে তোমাকে ছাড়া আমি কিভাবে আছি। সে আমার কাছে এসে আমার হাত থেকে বাসন নিয়ে রাখতে রাখতে বলল ছাড়ো এসব, আমার সাথে ঘরে চলো। আমার হাত ধরে ও আমাকে ঘরে নিয়ে এসে ঘরের দরজা বন্ধ করে দরজায় ছিটকানি লাগিয়ে দিল, আর আমি ভয় থরথর করে কাঁপছিলাম। আমার হৃদয় ধুকধুক বেড়ে গেছিল, আমার দম বন্ধ হয়ে যাবে বলে মনে হচ্ছিল। আমার অবস্থা খারাপ হতে শুরু করে। আমাকে এতটা ভয় পেতে দেখে সে আমাকে বিছানায় বসিয়ে বলতে লাগলো আসলে তোমার সমস্যাটা কি? কোনো মেয়ে এরকম করে না যেমনটা তুমি করছো। এমনি তো ঠিকঠাকই আছো, বৌদির সাথেও ঠিকঠাকভাবেই কথা বলতে, বাড়ির কাজও ঠিকঠাকভাবে করো, সব কিছুই ঠিকঠাকভাবে করছো, কিন্তু তুমি আমাকেই বিশ্বাস করতে পারো না। যখনই আমি তোমার কাছে আসার চেষ্টা করি তুমি খুব বাজেভাবে কাঁপতে শুরু করো। এইভাবে কতদিন চলবে? আমি বললাম আমার খুব ভয় করে। সে বলতে লাগলো আমি কি জন্যে আছি, তোমার সমস্ত ভয় কাটিয়ে দেব, তোমাকে একটুও কষ্ট পেতে দেব না। এটা বলে ও আমার মুখের উপরে চুল হাত দিয়ে পেছনের দিকে করলো, তারপর ধীরে ধীরে ও নিজের হাত দিয়ে আমার মুখে আদর করতে লাগলো। আমি চট করে ওর হাত পিছনের দিকে করতে চাইলাম, কিন্তু এবার ও আমার হাত নিজের অন্য হাতে ধরে রেখেছে। আরও বলতে লাগলো না কোনোভাবেই, আজকে তুমি আমাকে থামাবে না, আজকে যদি আমাকে জোর জবরদস্তি করতে হয় তাহলেও আমি পিছু পা হব না। অনেক কষ্ট দিয়েছো তুমি আমাকে, তোমার ভয়কে আমি আমার ভালোবাসা দিয়ে কাটিয়ে দেব। এটা বলে ও আমার চুল খুলে দিল। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি নিজের চোখের জল অনেক কষ্টে আটকে রেখেছি। এর আগে ও আমার আরও বেশি কাছে আসতো। আমি আমার হাত ওর বুকের উপর রেখে ওকে কোনো রকমে থামিয়ে রেখেছি। আমি বললাম প্রণব প্লিজ আমাকে আর কিছুটা সময় দাও। ওর দুষ্টুমি ধীরে ধীরে বেড়েই চলেছিল। ওর গরম গরম নিঃশ্বাস আমার ঘাড়ের উপরে পড়তে লাগলো। এরপরে হঠাৎই আমি ওকে আমার থেকে দূরে সরিয়ে দিলাম। বললাম প্রণব আমার দম বন্ধ লাগছে, মনে হচ্ছে আমার কিছু একটা হয়ে যাবে। আমার কথা শুনে ও বলতে লাগলো কি হয়ে যাবে তোমার, অজ্ঞান হয়ে যাবে তো? ঠিক আছে হয়ে যাও অজ্ঞান, কিন্তু জ্ঞান ফেরার পরে আমি আবার তোমার সাথে এইসব কিছুই করব, যেটার অধিকার আমার আছে। আমি কান্না করতে লাগলাম আর ওকে নিজে থেকে দূরে করতে লাগলাম। আমার অবস্থা আরও বেশি খারাপ হতে লাগলো, কিন্তু ও আমাকে ছাড়ার জন্য মোটেও রাজি হচ্ছিল না। এখন ও আমার খুব কাছে চলে এসেছে, আমাকে নিজের বুকে জড়িয়ে ধরেছে। আমি কিছুই করতে পারছি না, আমি নিজেকে ওর হাতে সঁপে দিয়েছি। তারপর যেন ওর কিছু একটা মনে পড়লো আর হঠাৎ পেছনে সরে বলতে লাগলো
সাদা চাদর বিছানোর কথা আমি ভুলেই গেছি। ওই সাদা চাদর আমার জন্য মৃত্যুর পরোয়ানা ছিল। এর আগে ও সাদা চাদর আনতে চলে যেত। আমি ওর হাত ধরে বললাম, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমার খুব ভয় করছে। আমার কথা শুনে ও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল আর বলতে লাগলো, কেমন অদ্ভুত মানুষ তুমি, আমার কাছে আসতেও ভয় পাও, আবার দূরে যাওয়াতেও তোমার ভয় লাগে। মাত্র 1 মিনিট, আমি এক্ষুনি আসছি, শুধু সাদা চাদরটা নিয়েই চলে আসব। এটা বলে ও আমার হাত নিজের হাত থেকে আলাদা করে দাঁড়িয়ে পড়ল আর আলমারিতে সাদা চাদর খুঁজতে লাগলো। কিন্তু সেই চাদর তো আমি আগেই লুকিয়ে ফেলেছিলাম। অনেক সময় ধরে ও সে চাদর খুঁজতে থাকলো, কিন্তু যখন পেল না তখন সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আলমারি বন্ধ করে ফিরে এসে শুয়ে পড়ল আর বলতে লাগলো, সাদা চাদর আজকে তোমার জীবন বাঁচিয়ে দিয়েছে। কি জানি বৌদি ওই চাদর কোথায় রেখে গেছে। এটা শুনে আমি চুপ করে গেলাম। তারপরে ও আবার বলতে লাগলো, তুমি আমার অভ্যাস তো এতদিনে ভালোভাবে বুঝতে পেরে গেছো, তবু আজকাল যে যুগ তাতে সাবধান থাকা জরুরি। আমি চাই না আমার ভাগ্যে এমন মেয়ে জুটুক যে আগেই নিজের ইজ্জত নষ্ট করে এসেছে। এটা বলেই ও ঘরের লাইট বন্ধ করে দিল আর ঘুমিয়ে পড়ল। আর আমার তো যেন মনে হলো আমার চোখ থেকে ঘুম হারিয়ে গেছে। অনেক চেষ্টা করেছি ঘুমিয়ে পড়তে, কিন্তু কোনোভাবেই ঘুম আসলো না। পরের দিন প্রণব আমাকে বলতে লাগলো যে ওর এক বন্ধু বাইরের দেশে গেছিল, 2 দিন আগে দেশে ফিরেছে। সে যখন জানতে পেরেছে যে আমার বিয়ে হয়ে গেছে, তখন সে আমার কাছে বিয়ের পার্টি চায়। এটা বলে ও হাসতে লাগলো। এরপরে ও আরও বলতে লাগলো, আমি ওকে আজকে চা খেতে নিমন্ত্রণ করেছি, তুমি চায়ের সাথে অন্যান্য কিছু মুখরোচক খাবার বানিয়ে রেখো। আমি বললাম ঠিক আছে। সন্ধ্যাবেলায় ওর বন্ধু এসে গেল। আমি রান্নাঘরে সব কিছু রেডি করে রেখেছিলাম। প্রণব রান্নাঘরে এসে বন্ধুর জন্য চা এবং নাস্তা নিয়ে টেবিলের উপর রাখলো। এরপর আবার ফিরে এসে আমাকে বলল, তোমার সঙ্গে দেখা করতে চায়। আমি বললাম, আমি কেন কোনো অপরিচিত লোকের সাথে দেখা করব? ও বলতে লাগলো, ও আমার খুব ভালো বন্ধু, তাই তোমাকে ওকে অপর লোক বলার দরকার নেই, ও খুব ভালো ছেলে। এটা বলে ও আমার হাত ধরে আমাকে ড্রয়িং রুমে নিয়ে যেতে লাগলো। কিন্তু ড্রয়িং রুমে ঢোকার আগে ওর বন্ধুর উপর আমার নজর পড়ে যায়। কিন্তু ওর বন্ধুকে দেখে আমার হুঁশ উড়ে গেল। যেন মনে হচ্ছিল আমার চোখের সামনে পুরো পৃথিবী ঘুরছে। আমি চোখে অন্ধকার দেখতে লাগলাম। তাই আমি সেখানে বসে পড়লাম। ও বলতে লাগলো, কি হলো, বসে পড়লে কেন? চলো একবার আমার বন্ধুর সাথে দেখা করে নাও, ও তোমাকে দেখতে চায়। আমি বললাম, শোনো না, কেন জানি না আমার মাথা ঘুরছে। আমি কিছু সময় ঘরে গিয়ে আরাম করতে চাই। আমার অবস্থা দেখে ও ভয় পেয়ে গেল। আর আমার ভয়ের একমাত্র কারণ তো ওই লোকটাই ছিল, যে আমার স্বামীর বন্ধুরূপে ড্রয়িং রুমে বসে আছে। এটা সেই নিষ্ঠুর সত্য যা আমি ভুলে যেতে চাইতাম, কিন্তু আমার ভাগ্য হয়তো আমাকে ভুলতে দিতে চাইছিল না। তার সাথে আমার প্রথম দেখা একটা শপিং মলে হয়েছিল। আমরা দুজনে একই নিউ ইয়ারে কার্ড নিতে চাচ্ছিলাম, আর ভাগ্যক্রমে সেই কার্ড একটাই ছিল, যেটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়াও হয়। সেই নিউ ইয়ার কার্ডটি এমনই ছিল যেটা আমাদের দুজনেরই পছন্দ হয়। এই রকম কার্ড আর ওই মলে ছিল না। আমরা দুজন এই কার্ডটা নিয়ে ঝগড়া করতে লাগলাম। কিছু সময় পরে সে আমাকে সেই কার্ডটা দিয়ে দেয়, কিন্তু সেই কার্ডে সে কখন যেন নিজের নাম এবং নম্বর লিখে দিয়েছিল। যখন আমি বাড়িতে এসে সেই কার্ডটা খুলে দেখি, তখন তাতে ওর নাম এবং ফোন নম্বর লেখা ছিল। ও একটা সুন্দর এবং হ্যান্ডসাম যুবক, কিন্তু আমার তার উপর খুব রাগ হচ্ছিল, কারণ এখন এই কার্ডটা আমার কোনো কাজেরই না। এই কার্ডটা আমি আমার বন্ধুকে দিতেও পারবো না, কারণ কার্ডের উপর তার নাম এবং ফোন নাম্বার লেখা ছিল। আমি রেগে সেই নাম্বারে ফোন করলাম আর ওকে বকতে লাগলাম যে তুমি নিজের নাম্বার এই কার্ডের উপর কেন লিখেছো? এখন এই কার্ডটা দিয়ে আমি কি করব? যাই হোক, এখান থেকেই আমাদের কথা বলা চলতে শুরু করে, যেটা বাড়তে বাড়তে অনেক দূর অবধি চলে যায়। আর আমি দেবদাসের প্রেমে পড়ে যাই। ও আমাকে একই রকম ভালোবাসতো। প্রথম প্রথম তো আমাদের মধ্যে শুধু কথাবার্তা হতো, কিন্তু ধীরে ধীরে ও আমার প্রশংসা করতে লাগলো। ও বলতো যে প্রথম নজরে তোমাকে আমার খুব ভালো লেগে যায়, আর জেনে শুনে আমি তোমার সাথে ঝগড়া শুরু করেছিলাম। আমার ওই কার্ডের উপর কোনো ইন্টারেস্ট ছিল না। আমি চাইলে অন্য কার্ডও নিয়ে যেতে পারতাম, কিন্তু আমার ইন্টারেস্ট তো তুমি ছিলে। সেই কারণে আমি নিজের নম্বর ওই কার্ডে লিখে দিয়েছিলাম। প্রথমে তো
আমার ইচ্ছা ওর সাথে শুধুমাত্র বন্ধুত্ব করার ছিল, কিন্তু আমি বুঝতেই পারিনি এই বন্ধুত্ব কখন ভালোবাসায় বদলে গেছে। 6 মাসের মধ্যেই আমাদের অবস্থা এমন হলো যে আমরা একে অপরকে ছাড়া থাকতে পারতাম না। এখন আমাদের মধ্যে কোনো কথাতেই কোনো বাধা ছিল না। আমরা একে অপরের সাথে সেই সবই কথাও শেয়ার করতে লাগলাম যেগুলো কারো সঙ্গে শেয়ার করা উচিত নয়। শয়তান যখন মানুষের উপর চড়ে থাকে তখন তার জ্ঞান বুদ্ধি সব শেষ হয়ে যায়। আমাদের সাথেও সেরকমই হয়েছিল। ধীরে ধীরে আমি ওর প্রেমে ভেসে যেতে থাকি, আর আমার নিজের রাস্তা বিচ্যুতি হতে শুরু করে। হয়তো সেই বয়সটাও সেরকমই ছিল। সেই সময় আমি কলেজে পড়তাম। আমার বয়স 18 বছর। এটা সেই বয়স যে বয়সে মেয়েরা খুব তাড়াতাড়ি নিজের রাস্তা হারিয়ে ফেলে। একবার আমাকে দেবদাস বাইরে দেখা করতে ডাকে। আমার নিজেরও এমন অবস্থা ছিল যে এখন শুধু ফোনে কথা বললে মন ভরতো না, আমি একবার দেখা করতে চাইতাম। তাই আমি ওর সাথে দেখা করতে চলে গেলাম। একে অপরকে দেখে আমাদের আবেগ উথলে উঠল, আর আমরা নিজেদের নিয়ন্ত্রণ হারাতে শুরু করলাম। এখন এই দেখা সাক্ষাতের পালা চলতে লাগলো, আর একবার সেই সমস্ত কিছু হয়ে গেল যেটা হওয়ার কোনোভাবেই উচিত ছিল না। সেই সময় তো আমি বাড়ি থেকে কলেজে যাওয়ার জন্য বের হতাম, কিন্তু আমার আসল উদ্দেশ্য ছিল ওর সাথে দেখা করা। প্রথমবার আমরা একটা ক্যাফেতে দেখা করেছিলাম। একে অপরকে দেখে আমাদের মন ভরতো না, আমরা একে অপরের আরও বেশি কাছে হতে চাইতাম। একবার তো দেবদাস এটাও বলতে চাইতাম যে ও নিজের জন্য আমার বাড়িতে সম্বন্ধ পাঠায়। একবার ও আমাকে ওর বন্ধুর এক ফ্ল্যাটে নিয়ে গেল। যদিও সেখানে গিয়ে আমার কিছুটা টেনশন হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে আমার টেনশন কমে গেল। সেদিন দেবদাস আমাকে বলছিল, আমি আমার বড় দাদার কাছে ইতালি যাচ্ছি, 3 বছর পরে ফিরে আসব, তারপরে তোমাকে বিয়ে করে নেব। এই 3 বছরে আমি নিজের পায়ে দাঁড়িয়েও যেতে পারবো। তখন তোমার বাড়ির লোক এই সম্বন্ধের জন্য না বলতে পারবে না। ওর এই কথা শুনে আমার চোখে জল চলে এসেছিল। আমি বললাম, দেবদাস, আমি এই 3 বছর তোমাকে ছাড়া কিভাবে থাকবো? তোমাকে ছাড়া তো আমি মরেই যাব। দেবদাসের কথা শুনে আমার চোখে জল চলে এসেছিল, চোখ পুরো ভিজে উঠেছিল। বুঝতেই পারিনি কখন কান্না করতে করতে আমি ওর কাছে চলে এসেছিলাম। কাঁদতে কাঁদতে আমি ওর কাঁধে আমার মাথা রেখেছিলাম। আমাদের দুজনেরই মিলন প্রথমবার ছিল। ওর জীবনে আমার আগে কোনো মেয়ে এতটা কাছে আসেনি, আর না তো আমার জীবনে কোনো ছেলে এসেছিল। ও আমাকে সান্ত্বনা দিতে দিতে বলতে লাগলো, তুমি টেনশন করো না, এখন আমার কাছে কোনো চাকরি নেই, আর তোমার বাবাও বেকার ছেলের হাতে তোমাকে তুলে দেবে না। আমি ওকে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছিলাম। বুঝতেই পারিনি কখন দেবদাসের মধ্যে উত্তেজনা চড়তে শুরু করেছিল, আর ও ধীরে ধীরে আমাকে নিজের বুকে জড়িয়ে ধরতে লাগলো। ও বলতে লাগলো, তোমাকে ছেড়ে চলে যাব, তোমাকে মনে রাখার মতো একটা স্মৃতি দিয়ে যাও, যাতে ওখানে গিয়ে যখনই আমার মন খারাপ হবে তখন এই সুন্দর সময়ের কথা মনে করে হৃদয় শান্তি পাবে। ওর মুখে এ কথা শুনে আমি একদম ঘাবড়ে গিয়ে ওর থেকে পিছনে সরে এসেছিলাম। আমি না করেছিলাম, কিন্তু ওর ভালোবাসার সামনে আমি হেরে গেছিলাম। তাই আমি ওকে খুব বেশি নিষেধ করতে পারিনি। ধীরে ধীরে আমরা একে অপরের কাছাকাছি হতে লাগলাম। আমিও নিজেও জানতাম না এই সাক্ষাৎ আমার জীবনের দাগ হয়ে থাকবে। যতক্ষণে আবেগের ঝড় শান্ত হলো ততক্ষণে আমি নিজের সব কিছু হারিয়ে বসেছি। আমি কান্না করেই যাচ্ছিলাম। ও শার্ট পরতে পরতে বলতে লাগলো, আমি তোমাকে কখনোই ধোকা দেব না। আমি বললাম, আমার খুব ভয় করছে, যদি দেরি হয়ে যায় তাহলে আমার কি হবে? ও বলতে লাগলো, তোমার কিছুই হবে না, ব্যাস তুমি শুধু কাউকে বিয়ে করো না, আর আমার অপেক্ষা করো। এটা বলেই ও চলে গেছিল। বিদেশে যাওয়ার পর প্রথম প্রথম ও আমার সাথে ফোনে অনেক কথা বলতো, কিন্তু তারপরে হঠাৎ ওর ফোন আসা বন্ধ হয়ে গেল। আমি ফোন করলেও ওর ফোন বন্ধ থাকতো। যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু ওর সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না। 4 বছর অবধি আমি ওর অপেক্ষা করেছি, কিন্তু ও ফিরে আসেনি। আমার বয়স 22 বছর হয়ে গেছে। আমার সম্বন্ধ আসতে শুরু করে। আমি বাবা মাকে বিভিন্ন সময় বিভিন্ন বাহানা করে এড়িয়ে যেতাম, বা কখনো ছেলের কোনো ত্রুটি বের করতাম, কিন্তু প্রণবের সম্বন্ধে কোনো ত্রুটি ছিল না যে আমি না করতে পারতাম। ও সুন্দর হ্যান্ডসাম ছেলে, ওর মধ্যে কোনো কিছুরই অভাব ছিল না। তাই আমি কি বলে না করতাম? আমার বাবা মা ওর সাথে আমার বিয়ে দিয়ে দেন, আর আমিও ওর স্ত্রী হয়ে ওর বাড়িতে চলে আসি।
কিন্তু যখন বাসর রাতে বিছানায় সাদা চাদর বিছালো, তখন আমাকে অদ্ভুত একটা ভয় ঘিরে ধরে। কারণ ও এটা জেনে যেত যে আমি পবিত্র নই। আর এখন তো দেবদাস আমার সামনে এসে উপস্থিত হয়ে গেছে। ও কেন এসেছে যখন 4 বছরে ফিরে আসেনি? তখন এখন কেন আমার জীবনে বরবাদ করার জন্য এসে পড়েছে? আমি তো আগে থেকেই খুব সমস্যায় আমার জীবন কাটাচ্ছিলাম। আমার স্বামী আমাকে সাদা চাদর ছাড়া নিজের করে নিতে রাজি ছিল না। তার আমার পবিত্রতার প্রমাণ চাই, যেটা আমি আগেই হারিয়ে ফেলেছি। সন্ধ্যা থেকে রাত হয়ে গেল। প্রণব ঘরে এসে যখন আমাকে কান্না করতে দেখলো, তখন কান্নার কারণ জিজ্ঞেস করলো। আমি বললাম আমার মাথায় খুব ব্যথা করছে। তখন বলতে লাগলো, চলো ডক্টরের কাছে যাই। আমি না করে দিয়ে বললাম, আমি ট্যাবলেট খেয়ে নেব, কিছু সময় পর ঠিক হয়ে যাব। ও বলতে লাগলো, দেবদাস আমার খুব ভালো বন্ধু, আমি চাইতাম তুমিও আমাদের সাথে বসে গল্প করো। তারপর ও বলতে লাগলো, জানো আমার বন্ধুর সাথে খুব দুঃখজনক ঘটনা ঘটেছে। আমি বললাম, কি হয়েছে? ও বলল, ওর একটা মেয়ের সাথে ভালোবাসা ছিল, কিন্তু সেই মেয়েটা ওকে ধোঁকা দিয়েছে। ও তো সেই মেয়েটার জন্যই বিদেশ অবধি গিয়েছিল, যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে আর সেই মেয়েটাকেই বিয়ে করতে পারে। কিন্তু সেই মেয়েটাই ওকে ধোঁকা দিয়ে দিল। ও বিদেশে গেলে ওখানে ওর অ্যাক্সিডেন্ট হয়, আর তাতে ওর একটা পাও খারাপ হয়ে যায়। ও এখনও একটা লাঠির সাহায্যে হাঁটাচলা করে। এই অ্যাক্সিডেন্টের সময় ওর মোবাইল হারিয়ে যায়, যেটা আর কখনোই ও খুঁজে পায়নি। তাই ওই মেয়েটির সঙ্গে আর কথাও বলতে পারেনি। যে কোম্পানিতে ও চাকরি পেয়েছিল তারাই ও চিকিৎসা করে, কিন্তু ওকে 4 বছর দেশে না ফেরার শর্ত দেয়। তাই ঠিক হওয়ার পরেও 4 বছর দেশে ফিরতে পারেনি। সেই মেয়েটার সাথে চাইলেও ও কথা বলতে পারেনি, কেননা মেয়েটির ফোন নম্বর ওই সেই ফোনেই ছিল, যেটা ও অ্যাক্সিডেন্টের সময় হারিয়ে ফেলে। যখন ফিরে আসে তখন জানতে পারে যে মেয়েটির বিয়ে হয়ে গেছে। মেয়েটি ওকে খুব বড় ধোঁকা দিয়েছে, ওর জন্য অপেক্ষা অবধি করেনি। ব্যাস, এই কথাটা বলার জন্যই ও এসেছিল। প্রণব আরও বলতে লাগলো, তুমি জানো আমি বিয়ে করে সাদা চাদর কেন বিছাতে চাইতাম? আমি জিজ্ঞেস করলাম, কেন? তখনও বলতে লাগলো, ওই মেয়েটার ভালোবাসার সময় দেবদাসের সাথে সমস্ত বাধা অতিক্রম করে ফেলেছিল, আর তারপরে অন্য কাউকে বিয়ে করে খুশি খুশি নিজের জীবন কাটাচ্ছে। ও নিজের স্বামীকেও ধোঁকা দিয়েছে। এরকম অনেক মেয়ের ব্যাপারে আমি শুনেছি, তারা বিয়ের আগে এইসব করে আর তাদের স্বামীরা জানতেও পারে না। তার সাথে জীবন কাটানো মেয়েটি পবিত্র আছে না নিজের পবিত্রতা আগেই নষ্ট করে ফেলেছে। আমি এর থেকে বেশি আর সহ্য করতে পারলাম না। আমি প্রণবের কাছে এসে কান্না করতে লাগলাম। ও জিজ্ঞেস করলো, কান্না করছো কেন তুমি? কি হয়েছে তোমার? আমি তার সামনে হাত জোর করে বললাম, প্রণব আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় পাপ করে ফেলেছি। আমি তোমাকে মিথ্যা বলে জীবন কাটাতে পারবো না। আমি ওকে সব সত্যি বলে দিলাম। আমার কথা শুনে ও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি ওকে বললাম, আমি তোমার যোগ্য না, আমি দেবদাসকে ভালোবাসতাম, কিন্তু জানি না কিভাবে আমি এই পাপ করে ফেলেছি। আমি 3 বছর অবধি ওর অপেক্ষা করেছিলাম। আমি ভেবেছিলাম ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমি জানতাম না যে ওর সাথে এই দুর্ঘটনা হয়েছে। আর বিয়ের পরে আমার এটাই ভয় ছিল যে তুমি জেনে যাবে যে আমি পবিত্র নই, আর আমাকে বাড়ি থেকে বের করে ডিভোর্স দিয়ে দেবে। সেই কারণে আমি চাইতাম না যে তুমি আমার কাছে আসো। আমি তোমাকে সত্যিটা বলতে চাইতাম, কিন্তু তোমার অভ্যাস দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। তুমি যেহেতু ইউজ করা জিনিস দ্বিতীয়বার ইউজ করো না, তাই তুমি কিভাবে আমাকে নিজের করে নিতে পারবে? কিন্তু আজকে আমি তোমাকে আমার সমস্ত কথা বলে দিয়েছি। চাইলে তুমি আমাকে ক্ষমা করে দাও, আর চাইলে আমাকে শাস্তিও দিতে পারো। আমার কথা শুনে ওর চোখ রেগে লাল হয়ে গেল। ও বলতে লাগলো, এটা কীরকম ভালোবাসা যাতে তুমি তোমার ইজ্জত নষ্ট করে ফেললে? তারপরে আরও বলতে লাগলো, ভালোবাসা আর সম্মান একসাথে মেয়েকে একমাত্র তার স্বামী দিতে পারে, কোনো পরপুরুষ কখনোই না। আমার দেবদাসের এই কথাটা খারাপ লেগেছিল, যে ও ভালোবাসার নামে একটা মেয়ের ইজ্জত নিয়ে নিয়েছে। আর আমি সবসময় ওকে এই কথাটা নিয়েই কথা শোনাতাম, কেননা এই ব্যাপারটা একদমই ঠিক না। বিয়ের 7 পাক নেওয়ার পরে তোমার প্রতি আমার ভালোবাসা ন্যাচারালি বৃদ্ধি পেয়েছিল। হ্যাঁ, আমি মানছি আমি ইউজ করা জিনিস পছন্দ করি না, কিন্তু তুমি আমার বউ। স্বামী স্ত্রী একে অপরের পর্দা, আর পর্দা মানুষের শরীরকে লুকিয়ে রাখার সঙ্গে সঙ্গে তার দোষ ত্রুটিগুলোকেও লুকিয়ে রাখে। তাই এটা আমার দায়িত্ব ছিল যে আমি তোমার এই ত্রুটিও লুকিয়ে রাখবো।
এটা বলে প্রণব আমার হাত ধরেছিল, আর আমি একেবারে পাথরের মতো স্থির হয়ে গেছিলাম। আমি ভাবতেও পারিনি যে ওর মনও এত বড় হতে পারে। মাত্র 1 মিনিটের মধ্যেই আমার মনে প্রণবের প্রতি ভালোবাসা দেবদাসের চেয়ে অনেক গুণ বেড়ে গেল। ও আমাকে ক্ষমা করে দিয়েছিল, আর ও দেবদাসের সাথেও বন্ধুত্ব শেষ করে দিয়েছিল। এরপর দেবদাস আর কখনোই আমাদের বাড়িতে আসেনি। আমাদের বিয়ের 5 বছর হয়ে গেছে। আমাদের একটা খুব সুন্দর ছেলেও হয়েছে। প্রণব কখনো আমার অতীত নিয়ে আমাকে কথা শোনায়নি। আর আমার তো অবস্থা এমন যে আমি প্রণবের প্রেমে পাগল হয়ে আছি। ওর মুখ থেকে বেরোনো প্রতিটি শব্দ আমার কাছে হুকুমের মতো। সত্যিকারের ভালোবাসা সেটাই, যেটা নিজের স্বামীর সঙ্গে করা যায়। কেননা সে আপনাকে ভালোবাসার সাথে সাথে আশ্রয়ও দেয়। অন্য ভালোবাসার মতো ভালোবাসার বদলে ইজ্জত চায় না। ধন্যবাদ বন্ধুরা।